আজ হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক খুলতে যাচ্ছে হলদিবাড়ি চিলাহাটি রেল রুট। সময় এসেছে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন হিসেব নিকেশের, বলছেন বিশ্লেষকরা। আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। কাজ দ্রুত এগিয়ে নিতে 2 শিফটের পরিবর্তে 3 শিফট করার পরিকল্পনা। রেমিটেন্সে এবছর রেকর্ড হলেও জনশক্তি রপ্তানি কমায় আগামী বছর ধসের শঙ্কা। দেশে ফেরার দাবিতে কয়েক হাজার ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। করোনা পরিস্থিতিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কোনো পক্ষ স্পষ্ট কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন দুদেশের সম্পর্ককে আরও সফল করতে গতানুগতিক কূটনীতির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অবিভক্ত ভারতের অন্যতম হলদিবাড়ি চিলাহাটি রেলপথটি 1965 সালের পর বন্ধ হয়ে যায় পাকিস্তান ভারত দ্বন্দ্বে। 55 বছর পর এই পথটি সম্ভাবনার নতুন মাত্রা নিয়ে হাজির দুই দেশের কাছে। করোনার প্রেক্ষাপটে আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী। এই বৈঠক থেকেই নীলফামারীর চিলাহাটি ও পশ্চিমবঙ্গের কুচবিহারের অন্তর্গত হলদিবাড়ি স্টেশনে ট্রেন চলাচলের ঘোষণা দেবেন দুই শীর্ষ নেতা। প্রাথমিকভাবে মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। উদ্বোধনী দিনে নতুন রেলপথে ট্রেন যাবে নীলফামারী থেকে কুচবিহারে। নতুন রেল লিঙ্ক চালুর ইস্যুতে আশাবাদী বাংলাদেশ। রেলমন্ত্রীর দাবি 26 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এই পথে। পরবর্তীতে যা যুক্ত হবে ভুটান ও নেপালের সঙ্গেও। 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাত্রীবাহী ট্রেন আমরা যাতে এই রুটে চালাতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মহামারীর মধ্যেই দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে উদ্গ্রীব দেশের কূটনৈতিক মহল। সাবেক এই পররাষ্ট্র সচিব মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছরে প্রয়োজন দেনা পাওনার নতুন হিসেব কষা। নতুন জেনারেশনের হাতে যে সম্পর্কটা ট্রান্সফার করার জন্য আমার মনে হয় যে একটা উদ্যোগ থাকা উচিত। তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ সহ ভারতের তরফ থেকে দীর্ঘদিন ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে আরও গতিশীল কূটনীতির আহ্বান এই বিশ্লেষকের। পানিটা আমি মনে করি শুধু ভাগাভাগির প্রশ্ন থেকে সরে এসে এটার উন্নয়নের কথা চিন্তা করতে হবে। দুই দেশের বাণিজ্যে সমতা আনা সহ আঞ্চলিক মজুদ ব্যবস্থাপনা গড়তে ঢাকা নয়াদিল্লিকে আরও পথ পাড়ি দিতে হবে বলে জানাচ্ছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 50 বছরের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার হিসেবে বড় অর্জন সমুদ্র সীমা ও স্থল সীমান্ত চুক্তি। তবে এখনও তিস্তার পানি বন্টন সীমান্ত সমস্যা নিয়ে এগোনো যায়নি। বাণিজ্য বৈষম্যও কমেনি দূরত্ব। রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার বিষয়টিও প্রত্যাশা অনুযায়ী হয়নি। তারপরও সম্প্রতি নানা সমীকরণ বিশ্লেষণ করে এটা স্পষ্ট যে ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্কের দিকে এখন হাঁটছে বাংলাদেশ। ভারত সবসময় মুখে বলেছে প্রতিবেশী দেশের মধ্যে সবার আগে তাদের কাছে গুরুত্ব পায় বাংলাদেশ। কূটনৈতিক পর্যায়ে সবসময় এই দাবিটা জানিয়ে আসছে দেশটির সরকার। আর বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় নিজেদের সমর্থন জানিয়ে প্রমাণ রেখেছে প্রতিশ্রুতির। শীর্ষ নেতৃত্বের বোঝাপড়ার মাধ্যমে বড় অর্জন সমুদ্র সীমা ও স্থল সীমান্ত চুক্তি। তবে সমুদ্রের তৃপ্তি এসে আটকে গেছে নদীতে। বিশেষ করে তিস্তা তৃষ্ণা মেটাতে পারছে না দীর্ঘদিন ধরে। চুক্তির সব অক্ষর লিখিত, কিন্তু এক স্বাক্ষরের অভাবে জল গড়াচ্ছে না নদীতে, যেটা দুদেশের সম্পর্ককে দাঁড় করিয়ে রেখেছে নিঃসঙ্গ এক বালুচরে। বাণিজ্য নানা বৈষম্য। ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট থেকে উত্তর পূর্ব ভারত লাভবান হচ্ছে, সে তুলনায় এখনও খোলেনি বাংলাদেশের জন্য বড় আকারের বাজার। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বিপাকে পড়া বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যতটা সমর্থন পাওয়ার প্রত্যাশা করেছিল সে তুলনায় প্রাপ্তি ঘটেছে কম। সবকিছু বিবেচনায় তাই দেনা পাওনার হিসেবে এখন অনেক বেশি কৌশলী বাংলাদেশ। সম্পর্কের যে বাতাবরণ তাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কথা ছিল আরও বেশি পাওয়ার। ঢাকার
তার অসন্তোষ টের পেয়েই করোনা মহামারীর মধ্যে সবার আগে বাংলাদেশে ছুটে এসেছেন দিল্লির পররাষ্ট্র সচিব। আপাতত কিছুটা গলেছে তাতে বরফ। করোনাকালে এখন যৌথভাবে টিকা নিয়ে কাজ করছে বাংলাদেশ, ভারত। এর মধ্যে ভারতের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে 3 কোটি টিকা পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের। অর্থনৈতিক অগ্রযাত্রায় ছুটে চলা পদ্মা সেতুর বাংলাদেশ হাঁটছে ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্কের দিকে। সেখানে সম্মানজনক একটি অবস্থানের প্রত্যাশা এদেশের মানুষের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যান চলাচলের জন্য পদ্মা সেতুতে আরও 1.5 বছর সময় লাগলেও সেটাকে 1 বছরে কমিয়ে আনতে কাজ শুরু করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। বর্তমানে 2 শিফটে কাজ চলছে, সেখানে জনবল বাড়িয়ে সেটাকে 3 শিফটে করা হলে কাজ দ্রুত শেষ করা যাবে বলে মনে করছেন তারা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। পদ্মা সেতুর পাইল ও স্প্যান বানানোর ইয়ার্ডে গত 4 বছর ধরে চলেছে ব্যস্ততা। হাজার হাজার কর্মী দিনরাত কাজ করেছে সেখানে। এখন একই অবস্থা চলছে স্ল্যাব বানানোর ইয়ার্ডে। স্প্যানের উপর ও নিচের অংশে বসানোর জন্য প্রায় 3000 করে স্ল্যাব বানাতে হচ্ছে ইয়ার্ডে। শুরুর দিনগুলোতে পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে 4200 দেশীয় শ্রমিক ও 980 জন চীনা নাগরিক। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ফিরতে পারেননি 400 চীনা নাগরিক। প্রকল্প এলাকা ছেড়ে যায় 2200 দেশীয় শ্রমিক। ফলে প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ। এ অবস্থায় নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে প্রকল্পে কর্মরত আছেন 3000 বাংলাদেশি ও 700 চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের। 2টা টিম এখন কিন্তু কাজ করছে রোড এক বসানোর জন্য। আরেকটি টিম আগামী জানুয়ারির মধ্যে যুক্ত হবে, এই মাসের শেষের দিকে ডিসেম্বরে। এবং চতুর্থ টিম আমরা আশা করছি জানুয়ারির মধ্যে যুক্ত হবে, কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে ড্যাক বসানো শেষ করা। সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও 1.5 বছর। জনবল বাড়ানো হলে সেই কাজ 1 বছরে শেষের ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। করোনার প্রথম দফায় জনবলের যে সংকট তৈরি হয়েছে, এখন দ্বিতীয় দফায় সেটা কতটা কাটিয়ে ওঠা সম্ভব তা নির্ভর করছে লক্ষ্য অনুযায়ী কত সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে চলমান 2 শিফটে কাজের পরিবর্তে 3 শিফটে কাজ চালুর বিকল্প দেখছেন না সেতু কর্তৃপক্ষ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার ভয়াবহতায় বিশ্বজুড়ে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে মারাত্মক ধস নেমেছে। বিগত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রপ্তানি নেমে এসেছে 30%। অথচ প্রবাসী শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। এ অবস্থায় চলতি বছর রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেকর্ড হলেও আগামী বছরে ধস নামার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কমলদের। এমনিতে করোনা সংক্রমণে বছরের শুরু থেকেই বিশ্ব বিপর্যস্ত। এখনও সে রেশ কাটেনি। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জনশক্তি রপ্তানিতে। চলতি বছরের 15 ডিসেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 1,96,499 জন। অথচ তার আগের বছর এই সংখ্যা ছিল 6,34,124 জন। এর বাইরে করোনা সংক্রমণ এড়াতে গত 10 মাসে বিভিন্ন দেশ থেকে 1 লাখের বেশি শ্রমিক দেশে ফিরে আসে। সীমিত আকারে যাচ্ছে। ওই দেশের বিধিনিষেধ বিভিন্ন কারণেই এই কোভিডকালীন সময় আমাদের কর্মীরা কম যাচ্ছে। জনশক্তি রপ্তানিকারক জেলাগুলোর মধ্যে প্রতি বছরই চট্টগ্রাম থাকে প্রথম সারিতে। গত বছর চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে 34,756 জন শ্রমিক গেল। চলতি বছর শ্রমিক গেছে মাত্র 10,861 জন। মানদাতার আমলের সিস্টেম অনুপাতে আমরা মেডিকেল দিলে 10 দিন পর, ভিসা লাগাইতে গেলে আরও 15 দিন, পুলিশ ক্লিয়ারেন্স দিতে গেলে আরও 15 দিন। এই হিসাবে আমাদের 2-2.5 মাস বা 3 মাসের আগে আমরা কাউকে ফ্লাইট দিতে পারি না। গত বছর বাংলাদেশে রেমিটেন্স এসেছে 1,820 কোটি মার্কিন ডলার, কিন্তু চলতি বছর তা 20 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তবে জনশক্তি রপ্তানিতে ধস নামায় আগামী বছরের রেমিটেন্সে তার প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। যারা আসছে তারা যেতে পারতেছে না, যারা ওখান থেকে আসবে ওরা আসতে পারতেছে না। এই রেমিটেন্সটা তো আমাদের বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে টাকাটা আসতো, তো এইটা বন্ধ ছিল 6 মাস। যে এই প্রভাবটা অবশ্যই আমাদের এই ইয়াতে পড়বে।
বিশ্বের 173টি দেশের সাথে বাংলাদেশের জনশক্তি রপ্তানির চুক্তি রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিজয়ের ৪৯ বছর উদযাপনে বীর শহীদদের স্মরণ করল জাতি। গতকাল ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত জাতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। এর আগে জাতীয় প্যারেড স্কোয়ারে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। কুয়াশা ঢাকা বিজয়ের ভোরে শ্রদ্ধাবনত জাতির পক্ষে স্বাধীন ভূখণ্ডের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব। বিউগলের সুরে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। এরপর মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কজন সদস্য। এবারের বিজয় দিবস এসেছে মহামারীকালে। সংক্রমণ সতর্কতায় তাই স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতিতে শ্রদ্ধা জানান তাদের প্রতিনিধিরা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সশরীরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। অর্ধশত ছুঁই ছুঁই পরিণত বাংলাদেশে গৌরবের দিনটি উচ্ছ্বাস হারিয়েছে বৈশ্বিক সংকট করোনায়। তারপরও উদযাপন ম্লান হয়নি। পূর্ব প্রজন্মের আত্মত্যাগে কৃতজ্ঞতা জানাতে ফুল হাতে শহীদ বেদিমূলে ছুটে এসেছিলেন সর্বস্তরের মানুষ। আজ থেকে ৪৯ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধে যে দেশের সৃষ্টি, সেটি সার্বভৌম বাংলা। শোষকদের পোড়া মাটিতে পরিকল্পিত উন্নয়ন আর সমৃদ্ধির নানান স্মারক আজ সফলতার গল্প হয়ে ফুটে উঠছে। কিন্তু এই বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী অপকর্ম বাস্তবায়নের ধৃষ্টতা দেখাচ্ছে মৌলবাদী গোষ্ঠী। উগ্রবাদী এই অপশক্তিকে আগামী দিনে রুখে দেওয়াই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, বলছেন শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা। দেবাশিস রায়, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলেল শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণী পেশার মানুষই বললেন, কোনো অপশক্তি অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে যে মিনার, সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ্য। বুধবার সকাল 7টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ। এরপর কেবল উচ্ছ্বাস আর উদ্দীপনায় মুখর ছিল পুরো অঙ্গন। দেশ ও মাটির প্রতি গভীর ভালোবাসা বুকে নিয়ে এসেছেন ফুল হাতে। মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদনে বিজয় দিবস এখন বড় এক উপলক্ষ। বিদেশে থাকলে বোঝা যায় দেশের প্রতি কত মায়া। দেশটাকে ভালোবাসি বলেই এই দেশে আসছি এবং শ্রদ্ধা জানাতে আসছি মুক্তিযোদ্ধাদের। ৩০ লক্ষ মানুষ যুদ্ধে নিহত হয়েছে, এটা আসলে একটা হৃদয়ের স্পন্দনের একটা ব্যথা। সেই ব্যথা থেকে আমরা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি। যে শিশু এসেছে বাবা মায়ের হাত ধরে, সেই তো বাঙালি জাতির উত্তরাধিকার। তাকেও জানতে হয় বিজয়ের সৌরভ কিনতে হয় চড়া দামে। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমরা এখানে আসি। বাচ্চাকে নিয়ে আসছি যে বাচ্চারা দেখবে, শিখবে, এগুলো জানবে। বিজয় দিবস কি 16 ডিসেম্বর কি, এগুলো শেখানোর জন্য ওদেরকে নিয়ে আসলাম। সোনার বাংলা কি এখনো স্বপ্ন? বিজয়ের 50তম বর্ষে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন হাজারো মানুষ। একটা শোষণহীন সমাজ, যেখানে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার পাওয়ার কথা, কিন্তু স্বাধীনতার পরে আজ পর্যন্ত সেটা আসেনি। যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করছে মুক্তিযোদ্ধারা, আজকে এই মুক্তিযুদ্ধ বিভ্রান্তে পরিণত হতে যাচ্ছে। বাঙালি এগিয়ে যাক আপন মহিমায়, বিজয়ী জাতি সমৃদ্ধ হোক ৭১-এর চেতনায়। 19৭১ সালে স্বাধীনতা এসেছিল, সর্বার্থে মুক্তি আসেনি। মুক্তির এই লড়াইয়েও বাংলাদেশ জিতে যাবে, এমনটাই সবার প্রত্যাশা। সাভারের স্মৃতিসৌধ থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ।
ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে বাঁচবে। গতকাল বিকেলে গণভবন থেকে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। কারো কথায় কান না দিয়ে দেশের সেবায় আওয়ামী লীগ নিয়োজিত থাকবে জানিয়ে দলটির প্রধান বলেন, যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলা করতে হবে নেতাকর্মীদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাঙালির আবেগ, উচ্ছ্বাস আর অর্জন উপলব্ধির গৌরবের দিন বিজয় দিবস। এ উপলক্ষে বুধবার বিকেলে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। 21 বছর পর গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। যে সকলের সহযোগিতা। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার দেখানো পথে দেশ স্বনির্ভর হলেও তার ভাস্কর্য নিয়েই বিরোধিতা হচ্ছে দেশের মধ্যেই। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে অবহেলা চোখে দেখব তা নয়। সব ধর্মের মানুষের রক্তস্রোতেই স্বাধীনতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটিতে সমান অধিকার সবার। একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদেশ স্বাধীন করেছে। কাজে এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। পরিস্থিতি সামলে নিতে নেতাকর্মীদের সহনশীল হতে বলেন সরকার প্রধান। সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে। জাতির পিতার নামে ইউনেস্কোর পুরস্কার প্রবর্তন দেশের জন্য নতুন সম্মান বলেও জানান প্রধানমন্ত্রী। বাঙালি জাতির জন্য এটা একটা বড় উপহার বলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আজকে যে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সবসময় প্রতারণার রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ও পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন মির্জা ফখরুল। বিজয়ের ৪৯ বছরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি এখনও আসেনি। গণতন্ত্র উদ্ধার ও বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। সাভার থেকে ফিরে রাজধানীর শেহরি বাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। বলেন, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ সবসময় প্রতারণার রাজনীতি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং এখন সম্পূর্ণ অনৈতিকভাবে বেআইনিভাবে তারা ক্ষমতা দখল করে বসে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই শীর্ষ নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের অপরাজনীতি মোকাবেলা করে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। করোনাকালেও দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন তার অন্যতম দৃষ্টান্ত। আহ্বায়ক কমিটির মেয়াদ দীর্ঘায়িত না করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। বিজয় দিবসের আলোচনায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিপ্লব সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এই করোনা কালেও আমি বলবো বাংলাদেশের অর্থনীতি আজকে মজবুত অবস্থানে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ বিশ্ববাসীকে জানান দিয়েছে যে পদ্মা সেতুর মতো একটা বৃহত্তর প্রজেক্ট বাংলাদেশের মানুষ নিজ অর্থায়নে করতে পারে। কোন রকম
দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। আর ঐক্য, সবচেয়ে বড় ঐক্য। একটা নতুন কমিটি যখন আসে, অনেকের মধ্যেই ক্ষোভ থাকে, অনেকের মধ্যেই অভিমান থাকে, এবং আওয়ামী লীগ করি আমরা। কাজে কোনো ভয়ের রাজনীতি, কোনো গ্রুপ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে আমরা এই সংগঠনকে এগিয়ে যাব। বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। বিজয়ের ৪৯ বছর উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, হাতিরঝিল সহ নানা জায়গায় বসে লাল সবুজের মিলন মেলা। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা পরিবার পরিজন নিয়ে। সবার চোখে মুখে ফুটে ওঠে দেশের প্রতি ভালোবাসা। বিজয় বুঝি এমনই, অবাধ স্বাধীনতা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর উল্লাস, লক্ষ্যহীন ঘুরে বেড়ানো, ছুটে চলা। কারো কাছে বিজয়ের মানে গলা ছেড়ে গান, বন্ধুত্বের বন্ধন, আড্ডা, খুনসুটি, সৃষ্টি সুখের উল্লাসে মহানন্দে ভেসে চলা। বিজয় মানে মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো। সবাই পতাকা হাতে নিয়ে ঘুরতেছে, যে যার মাথায় হচ্ছে পতাকা বেঁধে ঘুরতেছে, দেশটা স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। বিজয়ের ৪৯ বছরের পূর্তি ছুঁয়ে গেছে নগর জীবনে। রঙিন পোশাকে মাতোয়ারা প্রতিটি প্রাণ। পূর্বপুরুষদের আত্মত্যাগ আর দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশু সন্তানকে কোলে নিয়েও বেরিয়ে পড়েন অনেক অভিভাবক। ওর এটা প্রথম বিজয় দিবস, ও যাতে ছোটবেলা থেকে মানে মাতৃভূমি কি, বিজয় দিবস কি, এই শিক্ষাটা যাতে ও ছোটবেলা থেকে পেয়ে বড় হয়, এই জন্যই আসলে ওকে নিয়ে বের হওয়া। বিজয়ের অনুভূতি অবশ্যই শ্রেষ্ঠ একটা অনুভূতি। স্বাধীন দেশে শ্বাস নিতে পারছি শুধুমাত্র তাদের এই ত্যাগের বিনিময়। আনন্দের পাশাপাশি মা, মাটি আর মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ছিল তরুণ প্রজন্মের কণ্ঠে। আমরা চাই বৈষম্যমুক্ত, হানানি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ। করোনা মহামারী কিছুটা হলেও থমকে দিয়েছে জনজীবন, এই কথা ঠিক। তবে বিজয়ের আনন্দের কাছে হার মেনেছে সকল সংকট, সমস্যা কিংবা প্রতিবন্ধকতা। বিজয়ের এই আনন্দ, এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির অন্তরে। সময় গড়িয়ে নামে সন্ধ্যা, তবু উচ্ছ্বাসে ভাটা পড়ে না এক বিন্দু। বিজয়ের রাতের সৌন্দর্য যেন আরো অপরূপ হয়ে ধরা দেয়। সেই সঙ্গে বাড়ে নগর মানুষের আনন্দ, বাড়ে আবেগ, বাড়ে দেশপ্রেম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো সারা দেশেও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় মহান বিজয় দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। ব্যুরো রিপোর্টারদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ, তাই এবারের বিজয়ের সকালের উচ্ছ্বাসটাও বেশি। করোনাকে উপেক্ষা করে সকাল থেকেই মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম শহীদ মিনারে ঢল নামে মানুষের। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের চৌকস দল। এরপরই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ক্ষুধামুক্ত একটি সোনার বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার সকলে মিলে কাজ করতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। বাঙালি জাতি একত্রিতভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রত্যয় হবে, এটাই আমাদের বিশ্বাস। সেই চেতনাকে আমাদের সমুন্নত রাখতে হলে জাতীয় পতাকার প্রতি সমুন্নত রাখতে হবে। ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিজয়ের ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপরেই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হলে এই বাংলাদেশ একদিন সুন্দর বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে। বিজয়ের চেতনায় আমরা সকলে সুস্থ সুন্দর একটা সমাজ গড়তে চাই। করোনার মধ্যেও জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। এছাড়া খুলনা, রংপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে শ্রদ্ধাবনত শিরে বীর শহীদদের স্মরণ করে জাতি। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। বিজয় দিবস উদযাপনে রাজশাহী নগরীর লালন মুক্ত মঞ্চে ছিল নানা আয়োজন। নগরবাসী মেতেছিল বিজয়ের আনন্দে। এছাড়া বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযোদ্ধা সংবর্ধনা সহ ছিল সাংস্কৃতিক নানা আয়োজন।
যে বীর সেনানীদের হাত ধরে অর্জিত এই বিজয় দিবসের শেষ ভাগে ছিল তাদের সম্মানে সংবর্ধনার আয়োজন। নন্দন সাহিত্য একাডেমি বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন মুক্ত মঞ্চে সংবর্ধনা দেয় 11 বীর মুক্তিযোদ্ধাকে। সেখানেই 71-এর সম্মুখ যুদ্ধের গল্প শোনান যুদ্ধজয়ীরা। মাঝে মাঝে যখন কোনো সময় অবসরে থাকতাম তখন দেশাত্মবোধক গানগুলো আমাকে উজ্জীবিত করতো। আরেকটা তোমার চরমপত্র বলে এমআর আক্তার মুকুলের ছিল, অনুষ্ঠান ছিল, সেটা মুক্তিযোদ্ধারাকে খুব উদ্বুদ্ধ করতো। এটা ধারাবাহিকভাবে চলুক, যারা একবার পাবে তারা দ্বিতীয়বার আসবে না, এইভাবেই চলতে থাকে। কেফায়েত শাকিল, সময় সংবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যারা ক্ষমতায় আসতে চায় তাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতরাতে রংপুরে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষের শক্তি ভাস্কর্য বিরোধীদের পরাজিত করবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারা ঘুরে দাঁড়াতে চায়, তারা আবার এই ইস্যু নিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। আমাদের কথা হলো যে এই প্রক্রিয়াকে আমরা দেব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সুযোগ আমরা কখনোই দেব না। সর্বশক্তি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের সমস্ত শক্তি মিলিতভাবে এই অপশক্তিকে আমরা প্রতিরোধ করব। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শ্যামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু। মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে আলোচনা সভায় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করার আহ্বান জানান বক্তারা। ভোরের সময়ে আরও থাকছে, কুষ্টিয়ার মোকামে সপ্তাহ ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটকে দুষলেও ধানের বেশি দামি কারণ বলছেন মিলাররা। উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশা আর হিম বাতাস ভোগান্তি বাড়াচ্ছে শ্রমজীবী মানুষের। শীতের খবর জানাতে এই মুহূর্তে নীলফামারীর ডোমারে আছেন রিপোর্টার রতন সরকার। আমরা সরাসরি তার কাছে যাব। রতন। কবির, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্ত যে উপজেলা ডোমার। ডোমারের রেল স্টেশনে এই মুহূর্তে আমরা রয়েছি। আমরা যদি একটু দেখি যে এই মুহূর্তে কিন্তু এখান থেকে বরেন্দ্র এক্সপ্রেস, যেটি চিলাহাটি থেকে এটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, এই যে কাকডাকা ভোরে আমরা দেখছি যে এই ট্রেন ধরার জন্য অনেক মানুষ এসেছেন। এখানে বিভিন্ন পণ্য পরিবহনের জন্য যে শ্রমিকরা সারা রাত এখানে থেকেছেন, তারা শ্রমিক কুলি, তারা কিন্তু এই মালামালগুলো এই ট্রেনে তুলে দিচ্ছেন। আমরা একটু যদি দূরে তাকাই তাহলে দেখব যে আসলে কিছুটা কুয়াশা। আমরা গত কয়েকদিনে কিন্তু এই অঞ্চলে সূর্যের মুখ তেমনটি দেখা যায়নি, তবে শীতের যে তীব্রতা এটি খুব অল্প করেই ধীরে ধীরে বাড়ছে। আমরা জানি যে এই অঞ্চলে গত কয়েকদিনে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করেছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে কিন্তু আর 2-1 দিনের মধ্যে এই অঞ্চলে শীতের তীব্রতা বাড়বে। আমরা জানি যে অন্যান্য বছর এই অঞ্চলটি যেহেতু হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটি, যার কারণে কিন্তু এই পুরো অঞ্চলটি শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে তীব্র শীতে আসলে পশ্চাৎপদ মানুষের বসবাস। এই অঞ্চলে নদী বেষ্টিত বিভিন্ন জনপদে অসংখ্য গরিব মানুষের বসবাস। এই প্রতিবার শীতে কিন্তু তাদের উষ্ণতার জন্য, গরম কাপড়ের জন্য কিন্তু মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এই অঞ্চলের বিশেষত শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছেন তাদের কষ্টের সীমা কিন্তু ঠিক থাকে না এবং এই সাম্প্রতিককালে শীতের তীব্রতা বাড়তে থাকায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে শীতজনিত নানান রোগ বালাই ছড়িয়ে পড়েছে এবং রংপুর মেডিকেল সহ এই অঞ্চলে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে অসংখ্য
অসংখ্য রোগী শীতজনিত রোগ নিয়ে তারা কিন্তু ভর্তি হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন যে আসলে এই সময়টা শীতের কারণেই বিশেষ করে শিশুরা কিন্তু বিভিন্ন ধরনের সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের এ ধরনের বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হবে। তারা পরামর্শ দিচ্ছে যে আসলে এই শীত থেকে শিশুদের একটু বাঁচিয়ে রাখার জন্য গরম উষ্ণ কাপড়ে জড়িয়ে রাখার জন্য। আমরা জানি যে আমরা এই অঞ্চলের মানুষ আসলে অর্থনৈতিকভাবে খুব একটা এগিয়ে থাকা নয়, যার কারণে কিন্তু প্রতি বছর এখানকার নদী ভাঙা ছিন্নমূল মানুষ এই শীত এলেই কিন্তু তাদের দুর্ভোগ বেড়ে যায়। প্রতি বছরই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণের একটা উদ্যোগ থাকে। এবারও আমরা দেখছি যে সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে কিন্তু দরিদ্র মানুষের অসহায় মানুষের শীত নিবারণের জন্য সমাজের সচেতন মানুষ এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় সেটি যে বরাবরের মতো এবারও আসলে সেটি অপ্রতুল থাকার কারণে সব মানুষের হাতে আসলে শীতবস্ত্র পৌঁছচ্ছে না। আমরা আরও একটি উদ্বেগ নিয়ে প্রতিবারই লক্ষ্য করি যে এই অঞ্চলের মানুষ তীব্র শীত থেকে বাঁচার জন্য তারা খড়কুটো জ্বালিয়ে তারা উত্তাপ নেওয়ার চেষ্টা করে, আগুনের উত্তাপ নিয়ে এই শীতের তীব্রতা কমানোর চেষ্টা করে এবং এটি করতে গিয়ে কিন্তু অসংখ্য দুর্ঘটনা ঘটে, অসংখ্য মানুষ পুড়ে শরীর পুড়ে যায়, অনেকের মৃত্যু হয়। গত 3 বছরে কিন্তু এখানে 50 জনেরও বেশি মানুষের এভাবে মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে যে আসলে উলের মতো উল দিয়ে তৈরি যেসব নরম কাপড় স্পর্শকাতর কাপড় পরে থাকার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে থাকে এবং তারা পরামর্শ দিয়ে থাকেন যে এই সব কাপড় পরে আগুনের কাছে না যাওয়ার জন্য। তারপরেও আসলে মানুষ উত্তাপ নিতে আগুনের কাছেই যায় এবং আসলে শেষ পর্যন্ত গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত হয়। তো এই ছিল দেশের উত্তরের যে উপজেলা ডোমার থেকে শীতের সর্বশেষ খবর। খবির, নীলফামারী থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন রতন সরকার। এদিকে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বুধবার ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাটের পথঘাট। এই বুঝি সূর্যের দেখা মিলল। দীর্ঘ অপেক্ষার পর বেলা বাড়ার সঙ্গে সূর্যের কিছুটা দেখা মিললেও বাতাসে আর্দ্রতা কম থাকায় শীতের তীব্রতায় জবথবু হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। এতে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূলরা। অতিরিক্ত ঠান্ডায় জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই শীতের কারণে আমরা কাজও করতে পারতেছি না, হাত পা ঠান্ডাতে কাঁপতেছে। মাঠে কাজ করতে গেলে খুব ঠান্ডা লাগে, যত দিন যাইতেছে অত বাড়তেছে। জেলা প্রশাসক জানিয়েছেন সবার মধ্যেই শীত বস্ত্র বিতরণের চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা যে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করেছি। কুয়াশার মধ্যে আসলে অনেকের কাজ করতে সমস্যা হচ্ছে, যারা দরিদ্র মানুষ, তো তাদেরকে সঠিকভাবে এই ত্রাণ তারা পায় এ বিষয়ে আমরা ব্যবস্থা নিই। উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। বেলা বাড়লেও সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জে 30টি গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বিকেলে সদর উপজেলার বিরামপুর গ্রামের 30 জন গৃহকর্তার হাতে চাবিগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। গুচ্ছগ্রাম নির্মাণের দ্বিতীয় পর্যায়ের সিভিআরপি প্রকল্পের অধীনে 47 লাখ টাকা ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়। প্রকল্পের আওতায় জেলায় মোট 4000 গৃহহীন মানুষকেও ঘর দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভোরের সময়ে আরও থাকছে, 7 বছরেও খুব একটা কাজে আসতে পারেনি পানগাঁও ইন্ডিয়ান কন্টেইনার টার্মিনাল। জাহাজ না পাওয়াও সময় বেশি লাগায় আগ্রহী নন ব্যবসায়ীরা।
সরবরাহ বাড়ায় নওগাঁর পাইকারি বাজারে কমেছে মাছের দাম। মাছ বাজারের খবর জানাতে এই মুহূর্তে জেলার সান্তাহার পাইকারি আড়তে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রকি, ধন্যবাদ কবির। আজকে আবহাওয়ার কথা যদি বলি, তীব্র কুয়াশার সাথে কিন্তু কনকনে ঠান্ডা বইছে। এই ঠান্ডার মাঝে ভোর সকালে চাষিরা মাছ নিয়ে আসছেন এই আড়তে, এবং গত কদিনের যে আজকে মাছের সরবরাহটা আমরা এখানে বেশ লক্ষ্য করছি, এবং দেশীয় যেসব মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু এখন তারা এই আড়তগুলোতে নিয়ে আসছেন। এবং এখানে আমরা যদি একটু বলি, দেশীয় যেসব চাষ করা মাছ, এই চাষ করা মাছের সরবরাহটা বেশি হচ্ছে, এবং শীতে এই মৌসুমে কিন্তু পুকুরে চাষ করা মাছ কিন্তু অনেকটাই পুকুর থেকে তুলে ফেলা হয়। বিশেষ করে শীতের কারণে মাছের সরবরাহটা বেশি হয়, এবং এই কারণে দরের ক্ষেত্রেও কিন্তু অনেকটা নেমে গেছে। এখানে যেসব চাষ করা মাছের মধ্যে রয়েছে পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল, শোল, এই জাতীয় কিন্তু নদী জলাশয় থেকেও মাছ আসছে। এই মাছগুলো কিন্তু এখন এখানে আমরা যেটা লক্ষ্য করছি, গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে কিছুটা দাম কম বলছেন এখানকার যারা মাছ চাষি। এবং প্রথম দিকে কিন্তু মাছের দর ভালো ছিল, এটা গত 15 থেকে 20 দিনের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই মাছের দর কিন্তু নেমে যাচ্ছে, এবং নেমে যাওয়ার কারণে কিন্তু এখানে আপনার যারা চাষি রয়েছেন তারা বলছেন যে এবার কিছুটা তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এবং মাছের উৎপাদন করার ক্ষেত্রে খাদ্যের যে দর, এই দরটা কিন্তু গত 1 মাসে কয়েক দফা বৃদ্ধি হয়েছে, এবং বৃদ্ধি হওয়ার কারণে মাছ চাষিরা বলছেন এখন কিন্তু তার আর্থিক দিক থেকে তারা ক্ষতির মুখে পড়ছেন। এবং এই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য তারা যেটা বলছেন যে ন্যূনতম একটা মাছের দর যদি বেঁধে দেওয়া যায় বা ন্যূনতম মাছের দর পান, তারা কিন্তু কাটিয়ে উঠতে পারেন। এবং আরেকটি বিষয় জানি রাখি, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে কিন্তু মাছ চাষ করে থাকেন প্রান্তিক চাষিরা। এই চাষিরা কিন্তু তারা মূলত গ্রামীণ পর্যায়ের অর্থনৈতিক একটা বড় যোগান দিয়ে থাকে। তবে প্রথম দিকে কিন্তু মাছের দরের কারণে তারা তাদের যে মুনাফাটা তারা কিন্তু ভালো পেয়েছিল। আজকের বাজার দরের সাথে যদি বলি, প্রতি কেজি রুই এখানে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, মৃগেল বিক্রি হচ্ছে 170 থেকে 160 টাকায়, এবং কাতল 150 থেকে 160 টাকা। এটা 1 কেজি ওজনের মাছের দর। অন্যদিকে যেসব দেশীয় চাষ করা পাঙ্গাস বা এই সিলভার কাপ জাতীয় মাছ রয়েছে, এই মাছের দর কিন্তু অনেকটাই কম। প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে মাত্র 70 থেকে 80 টাকা দরে। এখানে কিন্তু পুকুরের যেসব মাছ, এই মাছের দর কিন্তু ব্যাপকহারে কমে যাওয়ার কারণে এখানে মাছ চাষি যারা তারা ক্ষতির মুখে, কিন্তু সাধারণ যারা এখানকার ক্রেতা রয়েছেন যারা মাছ কিনে খান তারা বলছেন এবার বেশ সস্তায় মাছ পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই খুশি। আরেকটি বিষয় হলো যে এই প্রান্তিক এসব এই আড়তগুলো থেকে কিন্তু গ্রামের বিভিন্ন যারা জেলে রয়েছেন, যারা মাছ কারবার করেন, তারা এখান থেকে কিনে নিয়ে কিন্তু দূরের বিভিন্ন হাটগুলোতে নিয়ে যান, এবং মাছ কারবারের তাদের সবাই ভোর সকাল থেকে একটা সরগরম অবস্থা বিরাজ করে। এছাড়া এখানে মাছ খুব অল্প দামে পাওয়া যায়, এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের বড় কোনো অনুষ্ঠানে যারা মাছ নিয়ে থাকেন, এবং মাছ আমরা এখানে লক্ষ্য করছিলাম গত 15 থেকে 20 দিনের ব্যবধানে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত দেশীয় মাছের দর ওঠানামা করছে। তো সব মিলে কিন্তু মাছের এই কারবারটা কিন্তু ভোর সকাল থেকে একেবারে 11টা পর্যন্ত এই সান্তাহার আড়ত থেকে তারা কিনা বেচা করেন। এবং প্রথম দিকে মাছ যে হারে এখানে আসছিল নদী জলাশয় থেকে কিছুটা কমে গিয়েছে, এখন আসছে পুকুরের চাষ করা মাছ। আমরা এক্ষেত্রে আজকের বাজার দর একটু জানবো। আজকে আপনারা কি দরে মাছ কেনা বেচা করছেন? 2.5 কেজি থেকে 2 কেজি 800 গ্রাম হলো কাতল মাছ বিক্রি হচ্ছে 252, 245। আর শোল মাছ বিক্রি হচ্ছে আপনি হলো 400 টাকা, 410 টাকা কেজি বিক্রি হচ্ছে। 7 থেকে 800 গ্রাম, 7 থেকে 800 গ্রাম ওজন। যেমনটি বলছিলেন, 2.5 কেজি ওজনের মাছ এখানে বিক্রি হচ্ছে 220 টাকা সর্বোচ্চ দরে, কিন্তু 1 কেজি ওজনের যেসব মাছ রয়েছে এই মাছের দর কিন্তু তুলনামূলক অনেকটাই কম বলছেন এখানকার চাষিরা। এবং মাছের সরবরাহ কিন্তু গত কয়েকদিনের চেয়ে আজকে সরবরাহটা বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং দেশীয় যেসব মাছ রয়েছে নদী জলাশয় থেকেও প্রচুর পরিমাণে মাছ আসছে। এই মাছগুলো কিন্তু আজকের বাজারে কিছুটা এখানে কম দরের দিকে আমরা লক্ষ্য করছিলাম, এবং মাছের সরবরাহ যত বাড়ে মাছের দর কিন্তু ততটাই কমে যায়। এবং মাছ বিশেষ করে আমরা যেটা এখানে দেখছি যে দেশের যেসব নদী জলাশয় থেকে মাছ যেগুলো আসে
এই মাছগুলো কিন্তু তুলনামূলক এখন কিছুটা কম আসছে। কিন্তু এই তীব্র ঠান্ডা এবং কুয়াশার কারণে জেলেরা কিন্তু মাছ ধরতে পারছেন না। তারা বলছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পুকুর জলাশয় থেকে মাছগুলো নিয়ে আসছেন এবং পুকুর জলাশয়ের এই তীব্র শীতের কারণে কিন্তু জলাশয় থেকে কিন্তু মাছ তারা বড় হয় না। বিশেষ করে মাছের যে বৃদ্ধি হার এটা কিন্তু শীত মৌসুমে কমে যায়। এ কারণে কিন্তু জেলেরা মাছ কিন্তু রাখতে পারেন না। তারা কিন্তু এই সময়টাতে মাছ অধিক হারে এই জেলেরা বিক্রির জন্য আড়তে নিয়ে আসেন এবং এই কারণে কিন্তু কয়েকদিনের চেয়ে মাছের দর আজকের আমরা এখানে লক্ষ্য করছিলাম 10 থেকে 15 টাকা কম। তো খবির এই ছিল নওগাঁর এই বাইপাস সান্তার আড়তের মাছের কেনা বেচার খবর। নওগাঁ থেকে এমআর রকি জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। রাজশাহীতে আলু চাষ করে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে অতিরিক্ত টাকা না দিলে মিলছে না বীজ ও টিএসপি সার। কৃষি বিভাগের দাবি, প্রয়োজন মতো দেওয়া হয়েছে বরাদ্দ, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট রাকিবুল হাসানের। আমন ধানের পর 3 ফসলি জমিতে আলু আবাদের ব্যস্ততা। লাভের আশায় মাঠের পর মাঠে কৃষকের হাড় ভাঙা খাটুনি। যদিও সে আশায় গুড়ে বালি। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দিলেই মিলছে বীজ ও সার। 30 থেকে 50 টাকার বীজ 80 টাকা আর 22 টাকার টিএসপি বিক্রি হচ্ছে 40 টাকা দরে। সরকার মনে করেন বীজের রেট ফেলছে 50 থেকে 60 টাকা এর মধ্যে, আর আমাদেরকে সর্বনিম্ন বীজ কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। লেবারের দাম বেশি, সারের দাম বেশি। ডিলারের কাছে যাচ্ছে বলছে সারের কোনো বরাদ্দ নাই, সরকার কোনো বরাদ্দ দেয়নি। কৃষকেরা জানালেন, বীজ আর সারই নয়, গত মৌসুমে আলুর দাম ভালো হওয়ায় এবার বেড়েছে জমির ইজারা মূল্য। আবাদের শুরুতে উৎপাদন ব্যয় বাড়ায় ত্রাহি অবস্থা তাদের। খরচ হিসাবে যদি বাজারে দাম হয় তাহলে আমরা দাম পাবো। মাঠে যদি বাজার না হয় কৃষকের লস খাবে এবছর। জমিতে আলু ফসল না করে যদি দাম না পায় তাহলে তো কৃষক মরে শেষ হয়ে যাবে। আর দাম নিয়ে বিএডিসির ডিলাররা দুষছেন খুচরা ব্যবসায়ীদের। কৃষি অধিদপ্তর বলছে, অভিযোগের সত্যতা মিললে ছাড় দেয়া হবে না কাউকে। কিছু বিচ্যুতি ঘটছে, আমাদের তো সবাই সমানভাবে অতটা ভালো মনের না, অনেকে অসাধু, অনেকে একটু নিতে চায়। এই সুযোগটা আমরা দেব না আমরা সরকারিভাবে। সংকট আর শঙ্কার বিষয়ে কৃষিবিদদের অভিমত, আলু উৎপাদন নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কৃষকের। যেখানে যেখানে আমাদের সরকারিভাবে কিছু দিতে হচ্ছে খাবার, আমার মনে হয় যে চাউল কমিয়ে দিয়ে একটু আলু বাড়ানো সুযোগ আছে এবং এই সুযোগটা অবশ্যই মনে করব পজিটিভ, কোনো ক্ষতিগ্রস্ত করার জন্য না। জেলায় এবছর 35,000 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 8,40,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে প্রতিদিন বসে দেশীয় ফলের পাইকারি হাট। কলা, সফেদা, কুল, বেল, নারিকেল সহ নানা প্রজাতির তাজা দেশীয় ফল কিনতে প্রতিদিনই এ বাজারে আসেন দূর দূরান্তের ক্রেতারা। এই মুহূর্তে জেলার হাট লক্ষ্মীগঞ্জের ফলের বাজারে আছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। উজ্জ্বল, খবির, মুন্সিগঞ্জের যে ফলের আড়ত, এখানে কিন্তু এই ভোরবেলায় পাইকারি বিক্রি হয় এবং এই শীতের সকালেই আপনারা দেখছেন যে কলা সহ নানা রকম যে মৌসুমি ফল, সেই দোকানগুলো খোলা শুরু হয়েছে এবং সেখানে এই যে জানেন যে বিখ্যাত রামপালের কলা, সেই মুন্সিগঞ্জের এই রামপালের কলা সব বিভিন্ন স্থান থেকে আসা কলাগুলো তারা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে এবং এই যে কাঁচা পাকা নানা রকমের কলায় কিন্তু পুরো আড়ত ভরে গেছে এবং এই ধলেশ্বরী তীরের যে এই আড়তগুলো, এই আড়তগুলোতে কিন্তু এই লঞ্চ এবং সহ নানা রকমের যে নৌযানে করে এই কলা আসে, আবার ট্রাকে করেও কলা আসে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটা ট্রাকে ভর্তি করে কলা নিয়ে আসছে এবং এই কলাগুলো যে এখানকার আড়তদাররা সেগুলো বিক্রির জন্য প্রস্তুত করছেন এবং কিছুক্ষণ পরেই তারা হাক ডাকে এই কলা বিক্রি করবেন। এবং পাশে কিন্তু নারিকেল, সফেদা সহ দেশীয় যে মৌসুমি ফল যেগুলো আছে এই আড়তগুলোতে সেই মৌসুমি ফল বিক্রি করে থাকেন। তবে কলা বিক্রির এই মৌসুমে তারা বলছিলেন যে কলাটা বেশি বিক্রি হচ্ছে। শীতের দিকে কলার উৎপাদন একটু কম হলেও কিন্তু এখানে কিন্তু প্রচুর কলা উঠছে এবং সাগর কলা, সবরি কলা, চাপা কলা সহ দেশীয় যে হরেক রকমের প্রজাতি আছে সেই প্রজাতির কলাগুলোই আসে। তবে রামপালের যে বিখ্যাত কলা, সেই কলার কদর বেশি বলে তারা জানাচ্ছেন এবং এই কলা বিক্রির
আসে এবং ওই দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে করে প্রচুর নারিকেল আসে, সেগুলো বস্তাবন্দি নারিকেলগুলো তারা বিক্রি করেন পাইকারি দরে, এবং খুচরা ক্রেতা যারা আছে এখান থেকে কিনে তারা নিয়ে যান। এবং আপনারা দেখছেন যে এই পাশেই কলার পাশে কিন্তু যে ট্রাক থেকে কিন্তু এই কলা নামানোর প্রস্তুতি চলছে, এবং এই ট্রাকটি কিন্তু এই নরসিংদী সব বিভিন্ন অঞ্চল থেকে কলা আসে, এই মুন্সিগঞ্জের কলা, এবং এই ট্রাকটি এসছে টাঙ্গাইল থেকে। এই টাঙ্গাইলের কলা নিয়ে এখানে এসছে কিন্তু ভোরবেলায়, এবং পাশে যে ধলেশ্বরী নদী, সেই নদীতে যে বড় বড় লঞ্চ আসে, সেই লঞ্চ থেকে কিন্তু আরো দেশীয় বিভিন্ন মৌসুমী ফল আসে এখানে, এবং এই ট্রলার ভর্তি করেও অনেক অঞ্চল থেকে এই যে মুন্সিগঞ্জের যে হাটলক্ষ্মীগঞ্জ ফলের আড়ত, এটি এখানে বিখ্যাত আড়ত হিসাবে পরিচিত, এবং এই আড়তগুলো শীতের কারণে সকালে তারা যে বেচা কিনা সেটি কিছুক্ষণ পরে তারা শুরু হবে জানাচ্ছেন। তবে এই যে বিক্রি প্রক্রিয়াটি তারা যে পুরো যে কলার ছড়া হিসাবে তারা কুড়ি হিসাবে বিক্রি করেন, এবং পণ বলেন তারা, সেই পণ হিসাবে তারা বিক্রি করেন, এবং বিভিন্ন যে কলার সাইজ অনুযায়ী কিন্তু বিভিন্ন ভেদে কলা বিক্রি হয়। তবে সবরি কলা যেটি আছে এখানে, সেটি তারা বলছেন যে বড় সাইজের যে সবরি কলা, সেই কলাগুলো এখানে কিন্তু পাইকারি তারা 15 থেকে 20 টাকা হালি দরে বিক্রি করেন, এবং সবরি কলা যেটি আছে সেটি দেশীয় প্রজাতি ছাড়াও কিন্তু নেপালি প্রজাতি রয়েছে। তারা বলছিলেন যে নেপালি যেটি কলা রয়েছে সেটি 15 টাকা হালি দরেও তারা বিক্রি করেন, আর দেশীয় যেটি আছে 18 থেকে 20 টাকা হালি করে কিন্তু তারা পাইকারি করেন। আর যে বেল রয়েছে এবং পাশের আড়তটিতেই রয়েছে নারিকেল, সেই নারিকেলগুলো তারা বলছেন যে শীতে পিঠা পুলির জন্য এলাকা বিখ্যাত, এবং এখানে নারিকেলের প্রচুর চাহিদা আছে, এবং এই নারিকেলগুলোর দামও কিন্তু যেমন ডাবের চেয়ে নারিকেলের দাম কিন্তু এখানে কিছুটা বেশি। যেমন ডাব এখানে বিক্রি হয় 40 থেকে 50 টাকা দরে, আর 35 টাকা পাইকারি পাওয়া যাচ্ছে তারা বলছিলেন, আর নারিকেল সেখানে বিক্রি হচ্ছে প্রতিটি 60 টাকা দরে। আর যে বেলগুলো আছে দেশীয় বেল, সেগুলো কিন্তু 50 টাকা, 40 টাকা, 60 টাকা এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী তারা বিক্রি করছেন। এবং এই যে দেশীয় মৌসুমী ফল, এই মৌসুমী ফল বিক্রির যে আড়ত, সেটি খুবই এই যে কুয়াশাচ্ছন্ন যে ভোর, সেই ভোরের থেকে প্রস্তুতি শুরু হয়েছে, এবং এখানে যে আশপাশের খুচরা বিক্রেতারা তারা আসতে শুরু করেছে। আমরা দেখছি যে এই ফল নেওয়ার জন্য। তো এই যে মৌসুমী ফল, এই মৌসুমী ফল তারা বলছিলেন যে এই মৌসুমী ফলের কদর এখন বেড়ে গেছে, যেমন পেয়ারা সহ নানা রকমের মৌসুমী ফলের কদর এই জন্য বেড়েছে যে এই আগে কিন্তু মৌসুমী ফল এতটা বিক্রি হতো না তারা বলছিলেন, এবং এখানকার যে বিভিন্ন লোকজন বলছেন যে এই মৌসুমী ফলের কদর বাড়ার পিছনে কারণ হচ্ছে যে এখানে কিন্তু তারা বলছেন যে বিভিন্ন সাইজের কিন্তু কমলা সহ নানা রকমের মালটা এগুলো এখন উৎপাদন হচ্ছে এই দেশেই, এবং বিভিন্ন বাগান থেকে এগুলো নিয়ে এসে বিক্রি করছে। তো এই ছিল মুন্সিগঞ্জে এই ফলের আড়তের সর্বশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে দেশি ফলের কেনা বেচার খবর জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। আর দাম বাড়ার জন্য মিলারদের কারসাজিকে দায়ী করছেন ভোক্তা ও খুচরা ব্যবসায়ীরা। তবে মিলারদের দাবি, বেশি দামে ধান কেনায় বাড়ছে চালের দাম। এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গত 7 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সরু জাতের সকল চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। দেশের সর্ববৃহৎ মোকামে চালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে সারা দেশে। পাইকারিতে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। হঠাৎ করে অস্বাভাবিক হারে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ভোক্তারা। চাউলের বাজার তো এই মুহূর্তে দারুণ অস্থিতিশীল। যেমন প্রতি কেজি চাউলে মিনিকেট বলেন, বাসমতি বলেন আর কাজললতা বলেন, 3 থেকে 4 টাকা প্রতি কেজিতে বেশি। চাল ব্যবসায়ীদের অভিযোগ, ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম বৃদ্ধি করেছেন মিলাররা। এতে বেচাকেনা কমে গেছে। চালের দাম বৃদ্ধির কারণে ক্রেতারা যারা 10 কেজি কিনে থাকে তারা 5 কেজি কিনছে খুব কষ্টের সাথে।
এবং আমাদেরও পুঁজি লাগছে অনেক বেশি, আমাদের বেচা কিনাও আস্তে আস্তে কমে যাচ্ছে। মিলারদের দাবি, ধানের দাম বৃদ্ধির পাশাপাশি প্রক্রিয়ায় খরচ বেশি হওয়ায় বেড়েছে চালের দাম। আমরা ধান যদি বেশি দামে কিনি, সেই হিসাবে আমাদের চাউল তো বেশি দামে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা ধান কম দামে পেলে অবশ্যই মিল মালিকরা কম দামে বাজারে চাউল ছাড়তে পারবে। যৌক্তিক কারণ ছাড়া চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার বাজার কর্মকর্তা। যদি এই ধরনের মজুতদার বা কৃত্রিম সংকটকারী কেউ থেকে থাকে বা পাই আমরা, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় 35টি অটো, 45টি সেমি অটো এবং 1100টি চালের হাস্কিং মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম থাকে সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দামও। এই মুহূর্তে সবজি আড়তে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। আমরা বিস্তারিত জানতে সরাসরি তার কাছে যাব। আসলে ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম থাকে সিরাজগঞ্জের সবচেয়ে যে বড় পাইকারি সবজির আড়ত, পৌর পাইকারি সবজির আড়ত। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে বিভিন্ন সবজিতে আসলে ভরে গেছে এই আড়তটি। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখন কিন্তু শীতকালীন সবজিতে কিন্তু আসলে পরিপূর্ণ আড়ত এবং শীতকালীন সবজির সরবরাহ অনেকটাই বেড়েছে, যে কারণে আসলে সব ধরনের সবজির দামও কিন্তু অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন আমাকে আড়তদাররা। তো এইখানে আমরা যেটা দেখছি যে আড়তের দুধারে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সবজি এবং এই আড়ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসা খুচরা বিক্রেতারা যারা আছে তারা এইখান থেকে পাইকারি দামে পণ্য ক্রয় করে তারা কিন্তু আসলে খুচরা দামে বিক্রি করে থাকে। আমি যদি আজকে আপনাকে বাজার দামটা আসলে জানাতে চাই যে আজকে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে, মূলা বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকা, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা, সিম বিক্রি হচ্ছে 12 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, শসা বিক্রি হচ্ছে 20 টাকা। তো এগুলো কিন্তু আসলে সব পাইকারি মূল্য। আমি আপনাকে জানিয়ে রাখা যে এখানে কিন্তু আসলে সবকিছুই, সব সবজি কিন্তু পাইকারি দামে বিক্রি হয় এবং এখানে এক পাল্লা অর্থাৎ 5 কেজির নিচে কিন্তু আসলে বিক্রি করা হয় না। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে এসেছে এবং পুরো আড়তটি কিন্তু আসলে সবজিতে আসলে ভরে গেছে আমরা দেখছি। তো আমি যদি আসলে আপনাকে আরেকটু জানাতে চাই যে শীতকালীন সবজি যেগুলো রয়েছে যেমন ফুলকপি, পাতাকপি, গাজর, মূলা, এইগুলো কিন্তু সরবরাহ প্রচুর বেড়েছে এবং এই সরবরাহ বাড়ার কারণে কিন্তু দাম অনেকটা কমে গেছে, যে কারণে কৃষকরা বলছে যে তাদের কিন্তু আসলে এই দাম কমার ফলে কিন্তু আসলে লোকসান গুনতে হচ্ছে। কারণ এইখানে যেগুলো ফুলকপি, পাতাকপি বা শীতকালীন সবজি রয়েছে এগুলো সরবরাহ আসলে বেড়ে গেছে, যে কারণে এই সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে, যে কারণে এইখানে কৃষকরা বলছে তাদের কিন্তু আসলে অনেকটা আসলে লোকসান গুনতে হচ্ছে এই মূল্যে আসলে সবজি বিক্রি করলে। তো আমি আপনাকে আরেকটু বলতে চাই যে এখানে মোট 100টি দোকান রয়েছে। 100টি দোকানে প্রতিদিন প্রায় 20 থেকে 30 লাখ টাকার সবজি কেনা বেচা হয়, কিন্তু এই শীতের সবজির দাম কমে যায়, কিন্তু এই টাকার অঙ্কটা আসলে অনেকটাই নেমে এসেছে বলে জানিয়েছেন আমাদেরকে আড়তদাররা। তো আমি দেখছি যে এইখানে বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতারা আছে, যারা খুচরা ক্রেতারা আছে, তারা কিন্তু আসলে এখান থেকে পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং এইখান থেকে বিভিন্ন জায়গায় যেগুলো খুচরো দোকান রয়েছে, হাট বাজার রয়েছে, সেখানে কিন্তু আসলে এই সবজিগুলো চলে যাচ্ছে। তো আমি যদি একজন আড়তদারের সাথে কথা বলতে চাই যে ভাই আজকে একটু বলবেন যে আজকে বাজার মূল্যটা কত, আসলে কোনটার দাম কত, আমি যদি একটু শুনতে চাই যে একজন ব্যবসায়ীর কাছ থেকে যদি আমি বলি যে আজকে বাজার মূল্যটা কত, তো সেই ক্ষেত্রে তারা যেটি বলছে যে আমাদেরকে যারা জানিয়েছে যে আজকে কিন্তু বাজার মূল্য অনেকটাই নেমে গেছে, কারণ সবজির সরবরাহ অনেকটা বেড়ে গেছে। তো এইখানে রাস্তার দুধারে দিয়ে আসলে সবজিগুলো সাজানো থাকে, যে কারণে এইখানে সবজিগুলো এইখান থেকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আপনাকে জানিয়ে রাখি যে শীতের কারণে কিন্তু এই সময়টা আসলে আড়তের সময়সূচি একটু পরিবর্তন হয়েছে, কারণ আমরা শীতের আগে দেখেছি যে 6টা থেকে শুরু হয়ে সকাল 9টা পর্যন্ত চলে, কিন্তু আসলে কুয়াশা এবং শীত বাড়ার কারণে কিন্তু এই আড়তের সময়সূচি আমরা দেখছি যে 6:30 থেকে 7টা থেকে কেনা বেচা শুরু হয় এবং সকাল 9:30 পর্যন্ত আসলে কেনা বেচা চলে।
তো এই সবজির সরবরাহ করা সব ধরনের সবজির দাম কমে গেছে এবং কৃষকেরা যারা আছে, যারা প্রান্তিক কৃষক আছে, তাদের কিন্তু আসলে কিছুটা লোকসান পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে কৃষকেরা। তো আমরা একটু যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে ভাই একটু আপনি আমাদেরকে একটু জানাবেন যে ভাই আজকে আসলে কোনটার দাম কেমন বলবেন? আমি জানি না ভাই, একটু বলবেন যে আজকে আসলে আপনি যদি একটু বলেন যে আমাদেরকে আজকে বাজার মূল্যটা কেমন, কোনটার দাম কেমন? এখন ভাই সবজির সিজন তো, শীতের সিজন, সবকিছু দাম একটু কম কম। আপনি কোন জিনিসের রেট মনে শুনতে চাচ্ছেন? এখন বেচতেছে এক রেটে, কিছুক্ষণ পরে বেচবে আরেক রেটে। আর সামনে কত কেজি বেচতেছ? 12 টাকা কেজি, হয়তো কিছুক্ষণ পরে 8 টাকা 10 টাকা লাগবে এরকম। আর পেঁয়াজের দাম হচ্ছে আপনার হলো 45 টাকা কেজি, কাঁচামরিচ হলো 100 টাকা কেজি, সিম 16 টাকা কেজি, আর রসুন এটা হলো 90 টাকা কেজি, তারপরে মূলা হলো 5 টাকা কেজি, বাগুন 15 টাকা কেজি। এই তো। ধন্যবাদ কবির। আসলে শুনছিলেন একজন ব্যবসায়ীর কাছ থেকে যে আসলে আজকে যে বাজার মূল্য, আসলে আমরা দেখছি যে প্রতি সপ্তাহে আসলে বাজার মূল্যটা আসলে কমছে। আজকে আমরা যদি গত সপ্তাহের সাথে তুলনা করি, যে গত সপ্তাহে যে দাম ছিল সেইখান থেকে কিন্তু আজকে প্রতি সবজিতেই কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত আসলে কমেছে বলে জানিয়েছেন আমাদের আড়তদাররা। তো এখন পর্যন্ত এইখানে বেচাকেনা চলছে এবং 9:30 পর্যন্ত চলবে এবং সব ধরনের শীতকালীন সবজিতে আসলে পরিপূর্ণ এই সিরাজগঞ্জের সবচেয়ে যে বড় সবজির বাজার, পৌর পাইকারি সবজির বাজার, এবং দাম অনেকটা আসলে কম, যে কারণে প্রান্তিক কৃষকরা বলছে তাদের কিছুটা লোকসান হচ্ছে এবং বেচাকেনা বেশ ভালো। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। কবির। রিঙ্কু কুন্ডু জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে শীতকালীন সবজি বাজারের খবর। চালুর 7 বছর পরেও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেনি পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে আমদানি কিছুটা বাড়লেও রপ্তানি হয় নামমাত্র। অবকাঠামো সমস্যা, যথাসময়ে জাহাজ না পাওয়া ও পণ্য পরিবহনের সময় বেশি লাগাকে দুষছেন ব্যবহারকারীরা। যদিও প্রায় সব সুবিধা আছে দাবি করে ব্যবসায়ীদের ওপর দোষ চাপাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। রিপোর্ট হাজিরা শিউরির। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে ও কম খরচে পণ্য পরিবহনের জন্য 2013 নভেম্বরে পানগাঁও আইসিটি চালু করে সরকার। 32টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হলেও মাত্র 10টি জাহাজ এই রুটে কন্টেনার পরিবহন করছে। ব্যবসায়ীদের অভিযোগ, কন্টেনারের ভাড়া বেশি এবং প্রতিদিনই জাহাজে না থাকায় পানগাঁও দিয়ে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন তারা। এছাড়া নেই পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা ও শিপিং লাইনের অফিস। শিপিং লাইনের কন্টেনার ভাড়া ডাবল, তারপরে এখানে কানেক্টিংয়ের ব্যাপার আছে। দেখা যায় যে জাহাজ আইসা মালয়েশিয়া পড়ে থাকে, কানেক্টিং জাহাজ পাওয়া যায় না। আমার এই একটা কন্টেনার আইসা রয়েছে 1 মাস ধরে, 1 মাসের মধ্যে সে মাল এখান থেকে জাহাজ পাচ্ছে না। তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। বিভিন্ন মাসুল কমানোয় পানগাঁও দিয়ে আমদানি কন্টেনার পরিবহন কিছুটা বাড়লেও অধিকাংশ সময় খালি কন্টেনার নিয়ে ফিরে জাহাজগুলো। এই বন্দরকে পুরোদমে সচল করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো সুবিধা সহ শিল্পাঞ্চলগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সবগুলোই ঢাকা শহরের বাইরে, যাদের জন্য পানগাঁও যাওয়ার থেকে চিটাগং যাওয়া অনেক বেশি সহজ হয়। কস্ট ওয়াইজও যদি বলি বা সময় হিসাবে যদি বলি, সেই জন্যই কিন্তু পানগাঁওটা রপ্তানির জন্য ওইভাবেই সেটা যাচ্ছে না। এক্সপোর্টের ক্ষেত্রে কন্টেনারাইজ করার জন্য দেরি হচ্ছে, বা এক্সপার্ট লেবার, অন্যান্য সাপোর্টিং ইকুইপমেন্টগুলো আরও বাড়ানো দরকার, প্লাস বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি যোগাযোগে কিছুটা সমস্যা থাকলেও অন্যান্য সব সুবিধা আছে এখানে। জাহাজ যাদের আছে তারা বললেন যে কন্টেনার নেই, কন্টেনার যারা আনেন তারা বলেন করেন যে সবসময় জাহাজ নেই। এই দুটোর উন্নয়ন ঘটানোর জন্যই ট্যারিফ কমিয়েছি 70%। বছরে 1.25 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও গত অক্টোবর পর্যন্ত পানগাঁও আইসিটি কন্টেনার হ্যান্ডলিং করেছে 16,000 টিউএস। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে উন্মোচন করা হলো বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য। বলা হচ্ছে এটি বিশ্বে বঙ্গবন্ধুর প্রথম এবং বড় বালুর তৈরি ভাস্কর্য। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য উপভোগ করেছেন ভ্রমণে আসা পর্যটক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার জন্য ভাস্কর্যটি উন্মুক্ত থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য, যেটি সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর প্রথম এবং সবচেয়ে বড় কোনো ভাস্কর্য।
পাশাপাশি সৈকতের বালিয়াড়িতে 10 ফুট উচ্চতার আবক্ষ একটি এবং 6 ফুট উচ্চতা আর 14 ফুট প্রশস্তের আরেকটি ভাস্কর্য নির্মিত হয়েছে, যা কুষ্টিয়ায় ভাস্কর্যের হামলার প্রতিবাদ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত। বিজয়ের এই দিনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পর্যটক সহ সকলের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশ মানেই হলো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বালিয়াড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে অনেক উৎসাহিত হয়েছি। জেলা প্রশাসক জানালেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছাতে হলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ অতীব জরুরি। কলাতলী মোড়কে বঙ্গবন্ধু চত্বর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে কিন্তু আমরা নির্মাণ করতে পারবো, এবং এইভাবে আমরা সমস্ত জায়গায় যদি ছড়িয়ে দিতে পারি তাহলে বেঁচে থাকবে বঙ্গবন্ধুর চেতনা, বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনা। সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ব্র্যান্ডিং কক্সবাজারের সহযোগিতায় বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 10 জন শিক্ষার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিজয় দিবসের ছুটিকে কাজে লাগিয়ে পার্বত্য জেলা রাঙামাটি এখন ভরপুর পর্যটকে। ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। হ্রদ, পাহাড় ও ঝর্ণায় ঘেরা রাঙ্গামাটিতে সারা বছরই কম বেশি পর্যটকের ভিড় থাকে। বিশেষ করে ছুটির দিনগুলিতে এই ভিড় আরও বাড়ে। বিজয় দিবসের ছুটিকে কাজে লাগিয়ে তাই ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌবিহার সহ বিভিন্ন পর্যটন স্থানে পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন অনেকে। নগর জীবনে ক্লান্তি দূর করতে পাহাড়ি এই জনপদে ভিড় করা এসব পর্যটকরা রাঙ্গামাটির অপার সৌন্দর্যে মুগ্ধ। 16 ডিসেম্বর আমাদের যেহেতু এটা হলিডে, আমরা সময় পাইছি, অসাধারণ মজা করতেছি। মেঘ, ঝুলন্ত ব্রিজ, পাহাড় দেখে আমার খুব ভালো লাগতেছে। তবে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান পর্যটকরা। মাস্ক হাতে রাখছি, অবশ্যই পিক তোলার সময় কয়েকটা পিকটিক তুলতেছি, এই জন্য মাস্কটা দিচ্ছি না। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি। মাস্ক তো সাথে করে আনছি, মাস্ক তো লাগে, এখন খুলছি মাস্ক। মৌসুমের শুরুতেই বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে জানিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ। দূর দূরান্ত থেকে যেসব টুরিস্ট আসার কথা, অনেকেই এসছেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। প্রত্যেক পর্যটন স্থলে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গামাটিতে প্রতি বছর 5 লাখ পর্যটক আসে। সময় সংবাদ, রাঙ্গামাটি। যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় গানে যাদের বেঁচে থাকার অবলম্বন, করোনায় বিপর্যস্ত তাদের জীবন জীবিকা। শেকড়ের সংস্কৃতি ধরে রাখা অসহায় দুস্থ মানুষগুলো পায় না সামাজিক নিরাপত্তা বা কর্মসূচির কোনো সুবিধা। অসচ্ছল সংস্কৃতি কর্মী হিসেবে সচ্ছলরা ভাতা পেলেও বঞ্চিত ভাগ্যহত মানুষগুলো। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরকে স্মরণীয় করতে আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে দেশটিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা, প্রাক্তন ও বর্তমান সেনাবাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দিয়েছেন। মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ঐতিহ্যশালী কমান্ডগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ড অন্যতম। কেননা এই কমান্ড থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। সেই স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বীর সেনারাও শহীদ হয়েছিলেন। ভারতীয় সেই সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশের সঙ্গে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে আসছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডো। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান অনিল চৌহান ও বাংলাদেশের 59 সদস্যের প্রতিনিধি দলের নেতা মুক্তিযোদ্ধা আলী মোশাররফ, কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী সহ অনেকেই শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। আমাদের সাথে যারা জীবন দিয়েছে তাদের আজকে এই যে অনুভূতি, তো নিঃসন্দেহে বলতে হবে যে অত্যন্ত প্রশংসনীয়। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনী যে ত্যাগ, প্রায় 6300 ভারতীয় বাহিনী মৃত্যুবরণ করেছেন আমাদের যুদ্ধের সঙ্গে।
আমাদের জনগণ, আমাদের মুক্তিযোদ্ধা তাদের কোনোদিন ভুলবে না। এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে বুধবার সকালে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম দিন চিত্র প্রদর্শনী ছাড়াও ছিল উপ হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশনায় নানা অনুষ্ঠান। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। এটি শুধুমাত্র একটি কূটনৈতিক ভবন নয়, বাংলাদেশের বাইরে প্রথম এই ভবনেই উড়েছিল লাল সবুজের পতাকা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে রাজ্য বাংলাদেশের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, সেই রাজ্যটিও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে মিশে রয়েছে। বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। কোভিড বাস্তবতায় দুদিনের এই বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হলো বুধবার। উদ্বোধনী বক্তব্যে গত 5 দশকের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন উপ হাই কমিশনার তৌফিক হাসান। বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই কোভিডের মধ্যেও আমাদের জিডিপি গ্রোথ রেট সমুন্নত রাখতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী, জাতির জনকের পাশাপাশি সেখানে মহান মুক্তিযুদ্ধের নানা চিত্র স্থান পেয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস, যার আয়োজন করে স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে বিস্তারিত। কাতারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। লাল সবুজের পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। কুয়েতেও উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। দূতাবাস আছে, এই দূতাবাসে আমরা বঙ্গবন্ধু কর্নারটা উদ্বোধন করেছি। এখানে বঙ্গবন্ধু জীবন সম্বলিত অনেক ছবি আছে, যা আমাদের মহান নেতাকে বিশ্বের দরবারে পরিচিত করে দেবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বক্তব্য রাখেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে। হাই কমিশনের প্রথম সচিব তাহমিনা ইয়াসমিনের অনুষ্ঠান সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার। জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে বিজয়ের 49তম বার্ষিকী। বিজয় দিবসের বাণী পাঠ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। বক্তব্য রাখেন নর্দাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারি কনসাল হাসনাত মিয়া সহ জার্মান ও বার্লিন আওয়ামী লীগের নেতারা। 1 ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। কিছুদিন লকডাউন ছিল, পরবর্তী সময়ে উনি আবার বলেছেন যে জীবন ও জীবিকার জন্য আমাদের কলকারখানাও খুলে দিতে হবে এবং কাজকর্ম করতে হবে। 1971 সালে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। বক্তারা এই সময় বঙ্গবন্ধুর গড়া সোনার বাংলাকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার আহ্বান জানান। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনায় একসঙ্গে অনেকের এক জায়গায় মিলিত হওয়ার বিধিনিষেধ থাকায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়ারল্যান্ডে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বাংলা পাঠশালা। প্রথমবারের মতো আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। 1 মাস হতে চলল আয়ারল্যান্ডে বাংলা পাঠশালার যাত্রা। অনলাইনে পরিচালিত স্কুলটির জন্যই দেশটিতে যে শিশুরা বাংলা অক্ষর জানত না, তারা এখন বর্ণমালাগুলো বলতে পারে, লিখতেও পারে। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা পাঠশালার আয়োজনে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা বেশ আগ্রহ নিয়েই জমা দেয় বাংলাদেশকে নিয়ে আঁকা নানা ছবি। ছবিতে ফুটে উঠেছে বিজয় নিয়ে কোমলমতি শিশুদের ভাবনা। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার গর্ব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
ভালো থেকে বাংলাদেশ। এরকম আয়োজনে এখানে বেড়ে ওঠা ছেলেমেয়েদের মাঝে দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মাবে বলে মনে করেন বাংলা পাঠশালার এই শিক্ষিকা। প্রবাসে আমাদের বাচ্চারা যে আবহে বড় হয় সেখানে বাংলাদেশ সম্পর্কে বাংলা ভাষা ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ খুব কম পায়। এই জায়গায় আয়ারল্যান্ডের বাংলা পাঠশালা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিভাবকরাও খুশি বিজয় দিবস উদযাপনের এই আয়োজনে। তাদের দাবি প্রতি বছর আরো বড় পরিসরে করা হোক এই আয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা পাঠশালা যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাদের বিদেশের মাটিতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। তো আমি এটাই আশা করব যে বাংলা পাঠশালা এই ধরনের আরো আয়োজন করবে। এদিকে আয়োজকরাও জানিয়েছেন দেশের বিভিন্ন দিবসে শিশুদের নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজনে সবসময়ই এগিয়ে থাকবেন তারা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেশের প্রতি মায়া মমতা ও ভালোবাসায় উদ্বুদ্ধ করবে, এমনটাই চাওয়া। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। খেলার খবর, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা করা হবে জানুয়ারিতে। কোনো চমক থাকছে না, আর একটা আসর দিয়েই নতুনদের যোগ্যতা যাচাই করতে চান না, আরও সময় দিতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 2021-এর ব্যস্ত সূচির আগে পেসারদের ফিটনেস নিয়েও আশাবাদী তিনি। সবাইকে জানিয়েছেন বিজয় দিবসের শুভেচ্ছাও। 20টা সবার জন্য খুব খারাপ গিয়েছে। ওভারঅল আমরা চাচ্ছি যে 20-এ আমরা আর কোনো কিছু চাচ্ছি না, আমরা 21-এর একদম প্রথম দিকে আমরা দলটা দিয়ে দিব। সত্যিই তো, এমন অপয়া বছরের কালো ছায়া যে নতুন ঘোষিত দলটার উপর পড়বে না তার নিশ্চয়তা কি? সবার প্রত্যাশা নতুন বছরটায় জরাজীর্ণতা কাটিয়ে সুস্থ হবে পৃথিবী। নতুন উদ্যমে তখন সবকিছুকে পুরনো চেহারায় ফেরানোর চেষ্টা করবে ক্রিকেট বোর্ড। সাথে একটা পিচ হিটার যেটা 16 থেকে 20 ওভার পর্যন্ত ইউটিলাইজ করতে পারে, এই ধরনের ক্রিকেটার। তো এটা একটু সময়ের ব্যাপার। একটা টুর্নামেন্ট দিয়ে আপনার 1-2টা ম্যাচ দিয়ে বা 6-7টা ম্যাচ দিয়ে এটা পাবেন না। এটা কন্টিনিউ যদি 1-2 বছর যদি এই ধরনের টুর্নামেন্ট হয়, তখন একটা প্ল্যান করে কিছু খেলোয়াড়কে রেডি করে কিন্তু এই জায়গাটা দিয়ে এস্টাবলিশ করা যাবে। নিউজ কিন্তু ইনজুরি ছাড়া কিন্তু বোলাররা খেলে গিয়েছে এই টুর্নামেন্টটা, ব্যাক টু ব্যাক একদিন পর ম্যাচ, এবং যথেষ্ট ভালো একটা স্টেবল পারফরমেন্সে কিন্তু স্টেবিলিটি আছে। তো সেই হিসাবে এমনকি পেসারের জন্য অবশ্যই এই ফিটনেসটা যদি ধরে রাখে, তাহলে আগামীতে ইন্টারন্যাশনাল যে আমাদের 2021-এর যে ব্যস্ত সূচি আছে, এখানে আমরা প্লেয়ারদের থেকে বেস্ট পারফরমেন্স আশা করি। এই মহামারীর সময় কিন্তু ক্রিকেটটাকে ফেরানো, এই বায়ে বাউলে আমাদেরকে কাজে দিবে এটা, এবং এই এক্সপিরিয়েন্সটা আমরা কাজে লাগালে ভালো সিরিজ যদি শেষ করতে পারে, বাকি দলগুলো এখানে আসবে। প্লেয়াররা এখন যেহেতু ক্রিকেটের মধ্যে চলে এসছে, আমি আশা করি বেস্ট সিরিজ আমরা পার করব। করোনাকালে বিজয় দিবসে বিশেষ কোনো আয়োজন ছিল না বিসিবির, তবে বিজয়ের শুভেচ্ছা ক্রিকেট সমর্থকদের ঠিকই জানিয়েছেন প্রধান নির্বাচক। বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাতে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যথেষ্ট এগিয়ে যাচ্ছে। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবরও প্রথমবারের মতো দিবারাত্রি টেস্টে মুখোমুখি হচ্ছে দুদল। ওয়ানডেতে স্বাগতিকরা সিরিজ জিতল, টি20 সিরিজ জিতে এখন সমতায় আছে ভারত। এবার টেস্ট সিরিজটাও পকেটে ঢোকাতে মরিয়া রবি শাস্ত্রী বাহিনী। অন্যদিকে ঘরের মাঠে আরও একবার ভারতের বিপক্ষে টেস্ট হারতে নারাজ অজিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রাখতেই মাঠে নামবে টিম পেইন বাহিনী। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বাফুফের টার্ফে। নকিব রূপু কাঞ্চনের সবুজ দলকে 3-0 গোলে হারিয়েছে কায়সার হামিদ আলফাজ মিন্টুর লাল দল। বিজয়ের দিনে এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সাবেকরা। প্রত্যাশা, বিজয়ের শপথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে দেশের ফুটবল। বিজয়ের দিনে বাফুফের টার্ফ অন্য আলোয় আলোকিত। পৌষের পড়ন্ত বিকেলে সাবেকদের মিলন মেলায় যেন পশ্চিম গগনের সূর্যটা আরো রঙিন হয়ে ওঠে। প্রতি বছরের মতো এবারও প্রীতি ম্যাচে অংশ নেয় সাবেক তারকা ফুটবলাররা। 16 ডিসেম্বরের বিজয়ের রঙিন আভা নিজেদের মধ্যে ভাগ করে নিতে এতটুকু কার্পণ্য করেননি নকিব, কায়সার হামিদ, কানন, মিন্টুরা। লাল দল, সবুজ দল দুই ভাগে ভাগ হয়ে মাঠে নামেন সাবেকরা। প্রীতি ম্যাচে নকিব কাঞ্চনের সবুজ দলকে 3-0 গোলে হারিয়েছে কায়সার হামিদ আলফাজদের লাল দল। প্রতি বছরের মতো এবারও প্রীতি ম্যাচের লড়াইটা বেশ জমে ওঠে। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় লাল দল। বিরতির পরও দাপুটে ফুটবল খেলে মাসুদ রানা, আরমান মিয়ারা। শেষ পর্যন্ত 3-0 গোলের দারুণ জয়ে উল্লাসে মেতে ওঠে লাল দল। প্রীতি ম্যাচে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত নকিব, আলফাজ, রূপুরা। অনেকদিন আগে যারা আমরা একসাথে খেলতাম,
ওদের সাথে সবসময় দেখা হয় না। এই গেট টুগেদার এইটাই সবাই একটু আনন্দ করি। প্রতিটা ক্লাব এবং ফুটবল ফেডারেশন আন্ডারে মিনিমাম 4টা স্টেডিয়াম থাকলে ফুটবল আস্তে আস্তে ডেভেলপ করবে। এই দিনটাকে আমরা অপেক্ষায় থাকি যে একসাথে মিলিত হব আমরা এক্স খেলোয়াড়রা। বাংলাদেশে অনেক ফুটবলার আছে যারা নামি দামি খেলোয়াড়, সাব্বির, কায়সার, হামিদ, ওদের মতো অনেক খেলোয়াড়রা বেরিয়ে আসুক এই আশা করি আমরা। আগে দর্শকরা মাঠে আসতেন, মাঠে এসে খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করতেন, সেই কারণে খেলোয়াড়দের তারকা খ্যাতিও অনেক বেশি ছিল। এই মিলনমেলার মাধ্যমে তরুণ প্রজন্মের খেলোয়াড়রা তারা একটু উজ্জীবিত হবে বা অনুপ্রাণিত হবে, এটা আমি চাই এবং আমি মনে করি যে বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠুক। এদিন বাফুফে অ্যাস্ট্রোটার্ফের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেন মোহামেডানের কোচ শনলেন। এই ইংলিশ কোচ লাল সবুজের বিজয়ে আনন্দে গা ভাসিয়েছেন আপন মহিমায়। Very significant landmark day in Bangladesh history. To play in a game with some wonderful ex-players, play for Bangladesh, play for Mohammedan. In Bangladesh, everything, Kupalo, Vijay Dibosh, Shubacha. বছর ঘুরে এই ম্যাচটার জন্য অপেক্ষায় থাকেন সাবেকরা। এবার বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক সাবেক থেকে বর্তমানে ক্রীড়াঙ্গনের সর্বক্ষেত্রে। দীপু, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর, অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে 2-1 গোলে হারালো কাতালানরা। রাতের আরেক ম্যাচে লিগ 1-এ জয় পেয়েছে পিএসজি। নেইমারকে ছাড়াই লরিয়েন্তোকে 2-0 গোলে হারিয়েছে পার্সিয়ানরা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক। খুলতে যাচ্ছে হলদিবাড়ি চিলাহাটি রেল রুট। সময় এসেছে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন হিসেব নিকেশের, বলছেন বিশ্লেষকরা। আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। কাজ দ্রুত এগিয়ে নিতে 2 শিফটের পরিবর্তে 3 শিফট করার পরিকল্পনা। রেমিটেন্সে এবছর রেকর্ড হলেও জনশক্তি রপ্তানি কমায়। আগামী বছর ধসের সংখ্যা, দেশে ফেরার দাবিতে কয়েক হাজার প্রবাসীর লেপ। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।